তারিখ ঢাকাতে ছাত্র রক্ত যার শরীরে লেগে আছে তাকে কুমিল্লা থেকে আপনারা জানেন যে ঘটনার পরপরই ঢাকাতে এনে ডিজিএফআইতে বসানো হয়েছে, যাতে সরকারকে নানানভাবে অস্থির করে রাখা যায় এবং ডক্টর ইউনূসকে যেন কোনোভাবেই সফল হতে দেয়া না হয় সেটা। এবং সম্প্রতি যেটা শুরু হয়েছে, তারা নির্বাচন যখন কিনা জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর ইউনূস দুজন মিলে যখন শুরু করেছেন যে এক হয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং নির্বাচনের একটা মোটামুটি সম্ভাব্য তারিখও আপনারা এরই মধ্যে জেনেছেন, তখন তিনি নতুন করে শুরু করেছেন নানান ধরনের টালবাহানা। বিশেষ করে এই দেশে গত কয়েক বছরে গুম, খুন এবং বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশকে যে ভারতীয় করদ রাজ্যে পরিণত করা হয়েছিল, সেটার সূচনা যে পিলখানা থেকে, সেটাকে বন্ধ করার জন্য সেনাবাহিনীর যে খুনিরা এখন পর্যন্ত আছে তাদেরকে বাঁচানোর জন্য তার কিছু কর্মতৎপরতা আমরা সম্প্রতি লক্ষ্য করছি। এবং তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি যে কারণে করছি সেটা হচ্ছে যে বাংলাদেশের বিচারের ইতিহাসে এক হাস্যকর অসম্ভব একটা জিনিস বর্তমানে ঘটছে। অনেক মানুষই প্রশ্ন করে থাকেন যে দেশে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। দেখেন, দেশটা স্বাধীন হয়েছে আমাদের সবার জন্যই। শুধু গুটি কয়েক মানুষ টাকা পয়সা কামাবে, শান্তিতে থাকবে, যা মনে চায় ক্ষমতা তাদের প্র্যাকটিস করবে, এর জন্য এই দেশ স্বাধীন হয় নাই। এই দেশে এখনো পর্যন্ত আমার সাথে আজকে বিশেষ কয়েকজন, আপনার কি অবস্থা, আপনার বাবা একজন ফাঁসির আসামি, এখন এই মুহূর্তে যে স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে নতুন কোনো সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন কিনা, আশার কোনো আলো দেখতে পাচ্ছেন কিনা? ভাইয়া, যেটা বলবো সেটা হচ্ছে যে 16 বছর ধরে যে আমরা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি সেটা তো বলাই বাহুল্য। কিন্তু 5 আগস্ট আসার পরে আমরা আশা করছিলাম যে আমরা এবার হয়তো ন্যায় বিচার পাবো, কিন্তু 5 আগস্টের পর থেকেও কোনো ধরনের অন্যান্য সব রকম মামলাতেই অনেক অগ্রগতি দেখা যাচ্ছে, কিন্তু এই শুধুমাত্র আমাদের এই মামলাতেই কোনো ধরনের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। যে কোনো বিডিআর এর ইস্যুটা আসলেই কেন যেন সবাই অনেক চুপ হয়ে যায়। আমরা এখনো পর্যন্ত গত 16 বছর 2009 সাল থেকে এই পর্যন্ত আমরা চেষ্টা করতেছি যে ন্যায় বিচারের আশায় আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। আগে তো কথাও বলতে পারতাম না, কিন্তু যখন স্বাধীন বাংলাদেশ হলো তখন আমরা চাইছি যে যেন মনে করছি যে এখন যেন আমরা কথা বলতে পারি, কিন্তু সেইটারও কোনো অগ্রগতি হচ্ছে না। এখন তো আবার এই যে নতুন শুরু হয়েছে, বাবার সাথে যখন আমার লাস্ট কথা হলো, বাবা বললেন যে এখান থেকে সবাইকে ট্রান্সফার করে দিচ্ছে, যে সপ্তাহে যে একদিন কথা হয়, মাসে একবার দেখা হয়। তো এইখানে আমাদেরকে আব্বু বললেন যে কখন কোথায় পাঠাই দিবে আমরা জানি না। এখন আমরা আসলেই অনিশ্চিত যে এখন সে কোথায় আছে না আছে। আর এই যে যদি এরকম করা হয় যে যার বাড়ি রাজশাহীতে তাকে যদি এই যে পাঠায় দেওয়া হয় কুমিল্লাতে, যার বাড়ি শরীয়তপুর তাকে যদি পাঠায় দেওয়া হয় যশোরে, তাহলে পরে ঢাকাতে মামলা চলমান এই মানুষগুলাকে তো একেই তো অসুস্থ, যখন ওই জিজ্ঞাসাবাদের নাওরায় নিয়ে আসবে। একেই তো মনে হতো যে 17 বছরে যে আমরা একটু দেখা করতে পারছি বছরে একবার বা 6 মাসে একবার, অনেক কষ্ট করে, অনেক করে, আর্থিক অভাব, অনেক রকম সমস্যা, অনেক প্রতিকূলতা মধ্যে দিয়ে আমরা দেখা করতে পারছি, কিন্তু এখন তো মনে হচ্ছে সেটাও আমাদের হচ্ছে না, সেটাও আমাদের কাছ থেকে কেড়ে। আপনি এটা কি কোনো কিছু জানতে পেরেছেন? জি, ধন্যবাদ। আমি একটু পেছন থেকে বলবার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে বিডিআর হচ্ছে একটি স্বশাসিত বাহিনী, যাকে শাসন ক্ষমতাটা হচ্ছে আর্মির হাতে। এটি একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং একইভাবে জেল কর্তৃপক্ষ, জেল প্রশাসন, এটিও বিডিআর এর মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, কিন্তু এই জেল অথরিটির চূড়ান্ত পর্যায়ে অ্যাপেক্স পজিশনে যারা আছেন এরা আর্মি থেকে আসা, ডিআইজি প্রিজন থেকে শুরু করে একদল দায়িত্বশীল সেনা অফিসার দ্বারা এটা পরিচালিত হয়। তার মানে হচ্ছে যে বিডিআর যেমনি ভাবে আমাদের গৌরবান্বিত সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়, ঠিক তেমনি জেলখানার অবস্থাটা তাই। তো আমরা যখন দেখি যে আমাদের সেনাপ্রধান
যখন রায়ের আগে একটি রায় দিয়ে দেন যে 25-26 ফেব্রুয়ারি এই ঘটনার জন্য বিডিআরই দায়ী, এবং এই নিয়ে আর কোনো তর্ক করবার সাহস যেন কেউ না করে, এটাকে এখানে উনি ফুল স্টপ দিচ্ছেন। এখন যখন বিচারের আগে একটি বিচার হয়ে যায়, রায়ের আগে যখন রায় ঘোষিত হয়, তখন এই আর্মির অধীন এই বিডিআর অথবা জেল কর্তৃপক্ষের দায়িত্বটা থাকে ওই রায়টা এক্সিকিউশন করা। এখন এই রায়টাকে এক্সিকিউশনের কোনো পার্ট এই হয়রানি কিনা আমি জানি না। আমি নিজে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বলি যে দুইবার এই জেলে থাকার সুযোগ হয়েছে। তো সেখানে কোনো প্রকার বড় অঘটন ছাড়া এই ধরনের 16 বছর 17 বছর ধরে যারা আছেন, যারা অসুস্থ, যারা চলবার মতো শক্তি নেই, আমি নিজে এদের খুব কাছ থেকে দেখেছি, সেই মানুষগুলোর সাথে এই ধরনের নিষ্ঠুর আচরণ ওই রায়ের কোনো প্রতিফলন কিনা, এটা আমার মনে হয় যে গোটা জাতির ভেবে দেখার বিষয়। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই, আপনি দেখেন যে এই 5ই আগস্টের পরে মহামান্য হাইকোর্টে একটি রিট হইল, এবং সেই রিটে মহামান্য হাইকোর্ট সন্তুষ্ট হলেন, একটি অর্ডার দিলেন তদন্ত কমিশন গঠন করবার জন্য গভর্নমেন্টকে। সরকার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করলেন। তার মানে হচ্ছে যে 2009 থেকে যেই বিচারগুলো চলে আসছে, যে তদন্ত চলেছিল, মহামান্য হাইকোর্টের ব্যাপারে নিজেরা আশ্বস্ত হলেন যে হ্যাঁ, এই তদন্তটি সঠিকভাবে হয়নি। যারা এই ঘটনা ঘটিয়েছেন, যারা এই ঘটনায় অর্থ যোগান দিয়েছেন, যারা এই ঘটনার কুশীলব, যারা ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, এবং যারা এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে যারা এই কুকর্মটি ঘটিয়েছেন, তাদেরকে পরপারে পার হয়ে যাওয়ার ফ্রি এক্সিট দিয়ে দিলেন, তাদেরকে এই তদন্তের আওতায় আনা হয়নি। এটা যখন মহামান্য হাইকোর্টের কাছে নিশ্চিত হলো, মহামান্য হাইকোর্ট তদন্ত কমিশন করার কথা বললেন, এবং বাংলাদেশ সরকার সাবেক বিডিআর প্রধান আলম ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন করলেন। এখানে দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে এই স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে মহামান্য হাইকোর্টের এই উপলব্ধির মাধ্যমে এটা পরিষ্কার হলো যে 25-26 ফেব্রুয়ারি যারা এই অপকর্মটি করেছেন, স্বাধীন দেশের এতগুলো সেনা অফিসারকে ধ্বংস করে দিয়েছেন, এবং চৌকস বিডিআর কে যারা ধ্বংস করে দিয়েছেন, তারা আইনের আওতায় আসেনি, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। আমাদের ন্যাচারাল জাস্টিসটা হচ্ছে কি, যখন এই ধরনের কোন অধিকতর তদন্ত শুরু হয়, পুনঃ তদন্ত শুরু হয়, তাহলে আগের ভুল তদন্তে যারা আসামি হয়েছিলেন, যারা কনভিক্ট হয়েছিলেন, হাজতি অথবা কয়েদি যে কোনো ফরমেশনে তারা জেলে আছেন, যে কোনো একটি আইনি ফরমেশনের মধ্যে রেখে তাদেরকে ফ্রি করে দেওয়া হয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এই নতুন তদন্ত কমিশনের রিপোর্ট না আসে। সেটি করা হয়নি, আজ পর্যন্ত সেটি করা হয়নি। ট্রায়াল সেশনে অনেকগুলো ডেট গেল, স্বল্প সংখ্যক কিছু বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে, অধিকাংশ সদস্যরা এখনো ভেতরে আছে। আরেকটি ঘটনা যেটা ঘটলো, এই স্বাধীন তদন্ত কমিশন ইতিমধ্যেই আলম ফজলুর রহমান সাহেব একটি প্রেস কনফারেন্স করে বললেন যে যারা ষড়যন্ত্রকারী ছিল, যারা মাস্টার মাইন্ড ছিল, তাদেরকে তারা খুঁজে পেয়েছে। অনেক সুদূর একটি পরিকল্পনার অংশ হিসাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে, এবং স্বাধীন জেতা চৌকস অফিসারদের আসবারই কথা ছিল না, কোনোভাবেই কোনো ফরমেশনে এই দরবার হলে তাদের আসবার কথা ছিল না, তাদেরকে নিয়ে এসে এভাবে মাচাকাটি ঘটনা ঘটানো হয়েছে। এরা এই স্বাধীন তদন্ত কমিশন নিশ্চিত হয়েছে। তাহলে মহামান্য হাইকোর্টের যে উপলব্ধি, সরকারের যে সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের আলোকে আজকে যে তদন্ত কমিশনের রিপোর্ট আংশিকভাবে ফজলুর রহমান সাহেব যেটা প্রকাশ করলেন, তার মাধ্যমে এই নির্যাতিত নিপীড়িত সেনা অফিসারদের নির্দোষিতা প্রমাণিত হইল। আমাদের কষ্টটা লাগে সেই জায়গায়, এই নির্দোষিতা আংশিকভাবে প্রমাণিত হওয়ার পরেও এই তারিখগুলো যাচ্ছে, আমরা যারা ভেতর আছে সবার জন্য জামিনের আবেদন করছি, কিন্তু তাদেরকে এই সত্য রিপোর্ট পাওয়ার পরও তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। উপরন্তু আমরা, এটা শুরু হয়েছে আজকে, একটু আগে আমাকে একজন একটু মেসেজ দিয়ে বলল, ডিসি অফিস থেকে, পুলিশের জেলা প্রশাসন থেকে একটি বড় ধরনের এসকর্ট চাওয়া হয়েছে, পুলিশের একটি বড় ধরনের ফোর্স চাওয়া হয়েছে বিভিন্ন জেলায় এই বিডিআর সদস্যদেরকে। এবং এদের মানে কি বলবো এই সদস্যদের কথা, এই সপ্তাহে আমাদের গত ধার্য তারিখের পরে
এক বিডিআর সদস্য চিৎকার করে কান্না করতেছে, কি একটা ওয়েতে ফোন করে আমাকে বলতেছে, ভাই এতটা বছর ভোট আমার ছিল, এখন সব লোক বলছে যে তুমি আমরা এতদিন আশ্বাস দিছিলা যে এই সরকার আসলে তোমরা জামিন পেবা, এখন তো তোমাদের জামিন পাওয়ার কোনো লক্ষণ নেই, আমি আর ধৈর্য ধরে থাকতে পারতেছি না, নানান জনের নানান কথা অত্যাচারে আমি আর থাকতে পারতেছি না, হ্যাঁ আমি তোমাকে তালাক দিয়ে আমি চলে যাচ্ছি, ভাই আপনি একটু বুঝান, আমার ভোটার একটু বুঝান, আমার অল্প কয়টা দিন লাগবে বের হইতে, ও যেন এত অবস্থা ধৈর্য ধরছে আর যেন ধৈর্য না। এই ধরনের অমানবিকতার হাজার কাহিনী, শত শত কাহিনী। আমাদের কষ্ট লাগে যাদের আসার পরে আমরা একটু আশান্বিত হইলাম, গোটা জাতি আশান্বিত হইলো, তাদের কর্ণকুহরে এগুলো পৌঁছতেছে না। এই মানুষগুলো কত যে করুণ অবস্থার মধ্যে ওখানে জীবনযাপন করে চিন্তাই করা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আইনে ন্যাচারাল জাস্টিসের বিধানটা কি? আমরা এটা আব্দুল সালাম নাসিরউদ্দিন পিন্টুর সময় দেখলাম যে মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনা ছিল যে তিনি বারডেমে চিকিৎসা পাবেন এমন একটি কাছাকাছি জায়গায় জেলখানায় যেন তাকে রাখা হয়, তা করা হয়নি। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে গেল নারায়ণগঞ্জ, তারপরের দিন নিয়ে গেল রাজশাহী, তারপরের দিন আমরা তার মৃত্যুর খবর পেলাম। ওই সরকার ওই আমলে একজন নাসিরউদ্দিন পিন্টু সাবেক এমপি, একজন দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, তার সাথে যে ব্যবহারটা করলো, আমি আশঙ্কা করছি আজকে বিডিআর সদস্যদেরকে যারা বলছেন যে এই ম্যাচাগারের জন্য বিডিআর সদস্যরা দায়ী, তাদেরকে সেই নাসিরউদ্দিন পিন্টুর ওই উপায়ে কোন হত্যাকাণ্ডের সম্মুখীন করার জন্য এভাবে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে কিনা এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কারণ ঢাকা শহর হইলো কি কোনো কিছু হলেই সাধারণত মিডিয়ার মাধ্যমে গোটা জাতি জেনে যায়, কিন্তু একটি রিমোট কোনো জেলায় যদি যায়, সেখানে যদি এই ধরনের কোনো ম্যাচাগার ঘটে, খুব সহসা আমরা কিন্তু সংবাদ পাবো না, এই জাতি সংবাদ পাবে না। আমি আশঙ্কা করছি এই ধরনের কোনো পরিকল্পনার অংশ হিসাবে যেখানে একটি মামলা চলমান এবং এই বিডিআর সদস্যরা এই মামলার আসামি, তাদেরকে ধার্য তারিখে, এই সামনে 27 তারিখে আরেকটি ধার্য তারিখ আছে, 17 তারিখে আরেকটি ধার্য তারিখ আছে, এই 17 জুলাই একটি ধার্য তারিখ যেখানে আছে, যেখানে তাদের উপস্থিতিটা আইনে ম্যান্ডেটরি, সেই অবস্থার মধ্যে এভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে বিভিন্ন জেলখানায় রিমোট এরিয়ায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেখান থেকে খবর পাওয়া ভালো কিংবা খারাপ আমাদের জন্য কষ্টসাধ্য হবে। এই ধরনের কোনো একটি পরিকল্পনার অংশ হিসাবে এভাবে তাদেরকে, যদিও বিষয়টি ইনহাউস ম্যানেজমেন্টের বিষয়, জেল কর্তৃপক্ষ কাকে কোথায় রাখবে তাদের বিষয়, কিন্তু যাদের মামলা চলমান, যাদেরকে হাজির করতে হবে এবং একটি ন্যাশন ওয়াইড খুব ন্যাশনাল ইন্টারেস্টের সাথে জড়িত এমন একটি মামলা, একটি গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলার আসামিদেরকে এভাবে করাটা, এটা কোনো সুদূর পরিকল্পনার অংশ কিনা একজন লয়ার হিসাবে ব্যক্তিগতভাবে আমি খুবই আশঙ্কা ফিল করছি যে এর পরিণতিটা সেই নাসিরউদ্দিন পিন্টুর মতো হয় কিনা আল্লাহ ভালো জানে। জি স্যার, আসিনুর রহমান ভাই, আমার বাইরে আজকে একটু 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 ভিলেন হিসাবে আমাদের এখানে জয়েন করছি। ভাই আপনাদের সেনাবাহিনীর লোকজন আকাম কুকাম সব করলো, বিডিআর এর ডাল ভাতের টাকা মেরে খাইলো তারা, নিজেরা গ্যাঞ্জাম, কর্নেল মুজিব, কর্নেল তারপরে কি বলে জেনারেল আপনার শাকিল, এদের সাথে মইনুল আহমেদের গ্যাঞ্জাম, মানে এই গ্যাঞ্জাম দুই পক্ষের গ্যাঞ্জামের মধ্যে না আপনারা বিডিআর এর লোকজনের উপরে এই টর্চার কেন করতেছেন? এটা কি আপনার স্যারকে একটু জিজ্ঞেস করেন আপনি? আসলে ভাই আমি বলি, আসলে আপনারা উত্তর খুঁজতেছেন, ডাইনামে যাচ্ছেন, উত্তর এখানে না। উত্তর হলো এটা, আমি বলি বলা ওইটা কতটুকু উচিত হচ্ছে, বাট আমার মনে হয় এখন বলা উচিত। ধৈর্যের একটা সীমা আছে, সীমা ভেঙে ফেলছে। এই যে গত কয়েকদিন আগে পিএমজি নিয়ে একটা ঘটনা ঘটলো বা এখনো চলমান, কর্নেল হকের বুদ্ধিতে সেনাপ্রধান অন্যান্য জেনারেলদেরকে নষ্ট করে পিএমজি করলেন হাসান নাসির। উনি যদি পিএমজি তারা সিদ্দিকে করতেন আমরা খুশি হইতাম, তা উনি করেন নাই, হাসান নাসির করছেন। আমরা এই বিডিআর ইস্যু নিয়ে কথা বলছি, আমরা সংস্কার নিয়ে কথা বলছি, এই জন্য বোঝার চেষ্টা করেন তাদের হৃদয় থেকে এখন আওয়ামী লীগ যায় নাই। সেনাপ্রধান যতটা মানে বলবো যে বহনযোগ্য, তার যে স্টাফ অফিসার গুলি আছে, ডিএমআই আর একটা হলো গিয়া কমান্ডেন্ট এসি, এই দুইটা দুষ্ট ছেলে ব্রিগেডিয়ার সেনাপ্রধানকে ইচ্ছা মতো পচাইতেছে, আর আমাদের কর্নেল হক হাতে আরো কয়েকজনকে জড়াইছে। এটা বুঝতেছে কি ভুলটা তারা করতেছে। এখন আপনার মূল কথায় আসি, বিডিআর ইস্যু, একটা কমিশন চলমান, কমিশনের প্রধান উচিত একটা চিঠি দেওয়া আইজি প্রিজনকে
কোনো অবস্থায় কোনো সৈনিকদেরকে এখান থেকে পাঠানো যাবে না, তার এখতিয়ার। বিডিআরের তথ্য দেখেন, অ্যাডভোকেট সাহেব যা জানেন বা আমরা যারা ছেলে মেয়ে ঘরে ছিল কতটুকু জানে সবাই দৃশ্যমান, বাট মূল জিনিসগুলি এই বন্দিরা জানে যে জেলে আছে। এই কমিশন অতি গোপনে নিরাপত্তার চিন্তা ভাবনা করে তথ্য আনতেন জেলখানা থেকে, এই বিডিআর সৈনিকদের থেকে, এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আনা হয়েছে। ইলিয়াস ভাই আপনি জানেন, এইটা যাতে না হয় এই জন্য সরানো হচ্ছে, এটা আমার অ্যাসেসমেন্ট, মানে আমার বিশ্বাস, আর এই জন্যই সরানো হচ্ছে, অন্য কোনো কারণে না। তবে ALM ফজলু স্যারকে নোটিশ করো, আমি তাকে বলবো স্যারকে প্লিজ স্টপ করেন, নাহলে বিতর্কিত হবেন। আপনার ক্ষমতা আছে, এদেরকে ফিরে আনেন এবং ঢাকায় আনেন, এদের সহজেই তথ্য আদান প্রদান করা যায়। এখন কমিশনে একটা লোক, একটা অফিসার জেলখানা যায়, কথা বলে, অনেক ইন্টারেকশন করে, ভালো মন্দ চিন্তা করে, 10টা ভালো কথা বলে, আশ্বাসের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, অনুতপ্তের কথা বলে, তারপর তথ্যগুলি আনে। এটা তার জন্য ডিফিকাল্ট, যাতে তদন্ত না করতে পারে, কমিশন যাতে তদন্ত ঠিক মতো না করতে পারে, এই জন্য এই পদক্ষেপ। এই জন্য কমিশনের অনুরোধ করবো, আপনারা লয়ার ভাইরা আছেন, কমিশনের ALM ফজলু স্যারকে চিঠি দেন, আপনি এই কাজটা করেন, এতে সুবিধা হবে। নাহলে এই যে যাদের প্রতি অন্যায় হয়েছে, অন্যায় থেকে যাবে। অন্যায় জাতি জানতে চায় আসলে কে দোষী, কারা দোষী, কতজন দোষী। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাইছি কমিশন বলছে অলরেডি। সুতরাং আর যাতে না পায়, কারণ সরকার তো চাচ্ছে আর না পাক, আমাদের সরকার তো বাইরে, যারা এই চেতনায় বিশ্বাস করেন। এবং আগামীতে আমার মনে হয় খুব সময় খুব কম, বাইরে নাসিরউদ্দিন ভাই পিন্টু মারা গেছে কেন, আমার কাছে বিজেপির সৈনিকরা সবাই চলে আইছে, সব তথ্য বলা শুরু করছে, কি হয়েছে না হয়েছে, কারাগুলি করছে। আমি তার বিপদে, আমি এমনি চাপের মধ্যে, আমাকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমি বললাম ভাই নাসিরউদ্দিন পিন্টু ভাইরে বলো, উনি তো প্রতি সপ্তাহে যায়, ওনারে বলো। ওনাকে বলা হয়েছে, তারপরে তো পিন্টু ভাই সব জানা যখন শেষ, তখন তারা সরাই দিছে, তারপরে মারা গেছে। পিন্টু ভাই স্বাভাবিক মারা গেছে বলে আমি মনে করি না, তাকে মেরে ফেলা হয়েছে, বিকজ সে সব জেনে গেছে। এখন এইটাই হলো কথা, সব জানলে আমরা মরতে হবে, যারা বলবে তাদেরকে মেরে ফেলবে। আমি এই জন্য বলেছিলাম মুখ বন্ধ। এখন তো দেখেন এই দুষ্টামি করতেছে, মানে জানাজানি হয়েছে, কেউ ফাঁস করে দিচ্ছে, কথা বলে দিচ্ছে, তাই সরাই দিচ্ছে। এটা এখন ফজলু স্যারের দায়িত্ব, ALM ফজলু সাহেব এরকম করা উচিত। আর কারো প্রতি জুলুম হোক এটা আমি চাই না, সত্য প্রকাশ হোক, ক্ষমাটা পরে, বাট সত্য প্রকাশ করতে হবে। ধন্যবাদ ইলিয়াস ভাই। জাহিদ ভাই, আমরা আপনি অনেকদিন ধরেই বিডিআর এর এই পরিবারগুলোর সাথে সম্পৃক্ত, আপনি তাদের একদম ভেতরের যেই মায়া কান্না সেটা মানে বোবা কান্না সেটা জানেন। তো আপনি একজন মানবাধিকার কর্মী, একজন সাংবাদিক, একজন রাজনৈতিক বিশ্লেষক, মানে 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 হচ্ছেটা কি, মানে বিডিআর এর সাথে আসলে এটা কি হচ্ছে, এটা কি আপনার কোনো ডেফিনিশনে আপনি বুঝতে পেরেছেন কিনা? যে আমরা আজকে একজন বিডিআর সদস্যের সন্তানের আজকে বক্তব্য শুনলাম আমাদের এখানে, এটা শোনার পরে আমাদের কাছে যেটা মনে হয়, যেটা প্রতীয়মান, এই যে হঠাৎ করে তাদেরকে ঢাকা থেকে সরিয়ে নেওয়া, বিভিন্ন জেলায় স্থানান্তরিত করার যে প্রক্রিয়া চলছে বা যেটি হচ্ছে, পক্ষান্তরে এটাকে আমরা মনে করি যেটা স্বাধীন যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যে তদন্ত চলছে, সেই তদন্তকে বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া। এবং এটা একটু আগে আমাদের অ্যাডভোকেট পারভেজ ভাই খুব চমৎকার করে বলেছে যে আমরা বর্তমানে যে অবস্থায় এই বিচারটি আছে, যে অবস্থায় আছে, সেই জায়গায় বিদোষী অনেকটা প্রমাণিত। এমতো অবস্থায় তাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা, এইভাবে তাদেরকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া, এই 16 বছর তারা কারাবন্দী থাকার পরে এখন যে তাদের শারীরিক কন্ডিশন, এটা মানবাধিকারের লঙ্ঘন কিনা, এটা আমাদের কিন্তু বারবার চিন্তা করতে হবে। কোনো ব্যক্তির ইচ্ছায়, কারো জিজ্ঞাসায় যদি এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার, এটা জাতীয় ইস্যু। আমাদের জাতীয় জীবনে বিগত যে 15 থেকে 16 বছর বা 17 বছর যে ইতিহাস, সেই ইতিহাসের যে সূত্রপাত, সেটি কিন্তু ওই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি এটা ঘটেছিল। এই যাত্রার শুরুটা কিন্তু সেদিন থেকে হয়েছিল, আমাদের বুঝতে হবে।
আমরা যে ফেসিবাদী সরকারের শাসনামলের কথা বলি, এগুলো নিয়ে আমরা গলা ফাটাই, এর মূল জায়গাটা কিন্তু সেই সময় সূত্রপাতটা ঘটেছিল। এবং আজকে যদি এই বিচার আমরা সুষ্ঠুভাবে করতে না পারি, সঠিকভাবে করতে না পারি, যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমরা প্রকৃত অর্থে যে গণতন্ত্রের প্রত্যাশা করি, যে নতুন বাংলাদেশের প্রত্যাশা আমরা করি, সেখানে আমরা ফিরে যেতে পারবো না। এটাকে আমরা আমাদের খুব ভালোভাবে স্টাডি করতে হবে, আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে কেন আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে? বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছে, 57 জন আমাদের চৌকো সেনা অফিসার হত্যা হয়েছে, 74 জন মোট ওখানে হত্যা করা হয়েছে। এই বিচারটা হোক, এটা সবার জন্যই কল্যাণ। সেই বিচার দুই পাক্ষিক না, বরং আমি বলবো একপাক্ষিক। যারা দুই পাক্ষিক বলছে তারা ভুল জায়গায় আছে। এটা বাংলাদেশের স্বার্থে প্রয়োজন, সুষ্ঠু বিচারের জন্য প্রয়োজন। আমাদের যে দুটো বাহিনী, এই বাহিনীকে একত্রে কাজ করার স্বার্থে প্রয়োজন সুষ্ঠু বিচারটা। সেই জায়গাটাকে বাধাগ্রস্ত করার জন্য যদি কেউ করে থাকে, আমরা মনে করব যে অন্য কোনো পক্ষ এটাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে কিনা কারো ইন্টারেস্টে, সেটাকে ভেবে দেখতে হবে। যেমনি ভাবে আমরা 2009 সালের ঘটনাকে আমরা শুনেছি, সেখানে বাহির থেকে গাড়ি গিয়ে ঘটনা ঘটিয়েছে, আবার চলে গেছে। এই পক্ষগুলো কারা ছিল? এগুলো আজও পর্যন্ত আসে নাই। আমরা আশা করতে চাই, আমরা প্রত্যাশা রাখতে চাই মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাহেব উনি দায়িত্ব নিয়েছে স্বাধীন তদন্ত কমিশনের, একটা স্বাধীন তদন্ত সেখানে হবে। এবং তারা যারা বিডিআর অফিসার, যারা এখন এই জেলবন্দি আছে, যারা এখানে অপরাধী না, তারা খালাস পাবে এবং প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে। কিন্তু আপনি যদি বিচার কার্যেই বাধাগ্রস্ত করেন সেই ফেসিবাদী সরকারের আমলের মতো করে, তাহলে আমরা আশাটা করব কোথায়? ফেসিবাদীর একমাত্র বাংলাদেশে এখন পর্যন্ত 2টা ফেসিবাদীর লোক আছে যাদের সরানো হয় না। এই একটা হচ্ছে সেনাপ্রধান, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি। এই জায়গাটায় কমিশনের কাজ হচ্ছে, যদি তারা বাধাগ্রস্ত হয় কোনো কাজে, সেই জায়গাটা কিভাবে ওভারকাম করে জাতির প্রত্যাশা যেটা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার, এই বিচারটা যদি আমরা করতে না পারি, জাতি হিসেবে কিন্তু কখনোই আমরা কলঙ্ক মুক্ত হতে পারবো না। আমরা যে গণতান্ত্রিক ধারার মধ্যে ছিলাম সেই জায়গায় আমরা কখনো ফিরে যেতে পারবো না। কেননা আমাদের গণতান্ত্রিক ধারা থেকে বিচ্যুতির সূত্রপাত হয়েছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি সেই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এবং একক ক্ষমতার যে কুক্ষিগত ক্ষমতার যে প্র্যাকটিস, সেটার সূচনাও কিন্তু সেই সময় হয়েছিল। আজকে এই জায়গাটায় যদি আমরা সবাই জোর দিয়ে স্বচ্ছ বিচারের ব্যবস্থা করতে না পারি, যদি আমরা ব্যর্থ হই, আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরে থেকে যাব, সেই অন্ধকারে আমরা থেকে যাব। সেখান থেকে বের হয়ে আসা আমাদের জন্য খুবই কষ্টদায়ক হবে, সম্ভব হবে কিনা সন্দেহ আছে। আমরা যতই নতুন বাংলাদেশ বলে আজকে চিল্লাই, যতই আমরা গলা ফাটাই, প্রকৃতার্থে আমরা সেখানে ফিরে যেতে পারবো না। সুতরাং এই বিচারটার ব্যাপারে আমি মনে করি সমগ্র জাতিকে এবং সবাইকে সচেতন হওয়া দরকার, সকলকেই কণ্ঠ উঁচু করে বলা উচিত যে এই বিচারটা স্বচ্ছ হওয়া দরকার। মানে এর সাথে সমগ্র জাতির, আমাদের ভবিষ্যৎ জড়িত, আমাদের জাতিসত্তার মানে আমাদের ভবিষ্যৎ জড়িত। সেই জায়গায় কোনো রকমের ছাড় দেওয়া কিংবা একপাক্ষিক পক্ষপাতিত্বমূলক কোনো বিচার কার্যকর হয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে মানবাধিকারের বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনি বিচারাধীন আসামিকে এইভাবে তো এই হঠাৎ করে যখন নাকি নতুন করে তদন্ত শুরু হইল, ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া, এটা তো আমি মনে করি সুস্পষ্ট, যেটা হাসিনা রহমান বীর প্রতীক যেটি বলেছেন, যে এটা বিচার কার্যে বা তদন্ত কার্যে বাধাগ্রস্ত করার একটা প্রক্রিয়া, অন্যথায় আর কি হতে পারে। যখন তাদের কাছে আরেকটা বিষয় আমি একটু আপনাদের বলি, এটা পারভেজ ভাই খুব ভালো বলতে পারবে হয়তো, যে এটার যে গেজেট প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে যারা কনভিক্টেড তাদের সাথে কোনো রকমের যোগাযোগ বা আলোচনা করা, তাদের সাক্ষাৎকার নেওয়া যাবে না। এটাও মনে করি যে এটা স্বাধীন তদন্তের অন্তরায়, এটা কোনোভাবেই হতে পারে না। আজকে যখন নতুন আপনার তদন্ত হবে, তখন সকল পক্ষের কথা শুনতে হবে। যদি পুরনো আইনে কেউ সাজাপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে তো আপনি সেটাকে মেনে নিলেন, আপনি তো সেই রায়টাকে বা সেই সাজাটাকে মেনে নিচ্ছেন না, সেই তদন্তকে মেনে নিচ্ছেন না, বিদায় নতুন করে আপনি আজকে তদন্ত কমিশন গঠন করছেন, সেখানে আপনি দুটো পক্ষকে আলাদা করে কনভিক্টেড বলে তাদের থেকে কোনো বক্তব্য নেবেন না, এটাও কোনোভাবে ন্যায় বিচারের মানে দৃষ্টান্ত হতে পারে। উভয় পক্ষের কিংবা সকল পক্ষের আপনি বক্তব্য এখানে নেওয়া উচিত বলে আমি মনে করি। অন্যথায় কোনোভাবেই কিন্তু সঠিক বা স্বচ্ছ তদন্ত হচ্ছে না বা সঠিক বিচারের দিকে আমরা যেতে পারছি না। এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং মানবাধিকারের প্রশ্ন আমি অবশ্যই বলবো যে একটু আগে আমাদের পিন্টু ভাই কথা বলেছেন, উনি এই ঢাকা থেকে তারপরে নারায়ণগঞ্জ, তারপরে ঢাকার বাইরে গিয়ে উনি তারপর দিন আমরা দেখলাম উনি লাশ হয়ে সত্যি গিয়ে আসলে সুস্থভাবে ফিরতে পারবে কিনা, এই তদন্ত কাজ আগামীতে আরো বিস্তৃত হতে পারবে কিনা, জাতিকে সত্যিকার অর্থে জানতে কারা সত্যিকার অপরাধী ছিল, সত্যকে আড়াল করার জন্যই কি তাদেরকে এখান থেকে স্থানান্তরিত করা হচ্ছে কিনা, এই প্রশ্নটা যেমন ওনারা করেছেন আমার কাছে একই প্রশ্ন। সুতরাং আমি মনে করি বিডিআর কিংবা সেনাবাহিনী, সব এই দুটো বাহিনী আমাদের অত্যন্ত গর্বের, আমাদের সীমানার অতন্ত্র প্রহরী, আমাদের দেশের অতন্ত্র প্রহরী। যাদের ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতিপূরণ বা বিচারটা অবশ্যই হওয়া উচিত, যারা নিরপরাধ তাদেরও মুক্তি পাওয়া উচিত। অন্য কারো অপরাধে কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই ভিক্টিমাইজ না হয় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। এবং আজকে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আমি মনে করি এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে বিচার কার্য বা স্বাধীন তদন্ত কার্য বাধাগ্রস্তেরই একটি প্রক্রিয়া হতে পারে এটি।
জি ইলিয়াস ভাই। প্রিয় দর্শক, আমরা আমরা মানে আমি মনে হয় সবচাইতে বেশি 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত বিডিআর এর এই বিষয়টা নিয়ে কথা বলছি। এই দেশে অনেক দেশপ্রেমিক মানুষ আছে, সব যত ইউটিউব, ফেসবুক, তারপর সাংবাদিক যারা কিনা সোশ্যাল মিডিয়াতে আপনারা যাদেরকে খুব সুপরিচিত হিসাবে দেখেন, এরা সব একজনেরও ইউটিউব, ফেসবুক থেকে একটা টাকাও নেয় না। এরা এদের ফেসবুক, ইউটিউব মনিটাইজডও করে নাই। একমাত্র আমার ফেসবুক আর ইউটিউব থেকে আমি টাকা খাই, আর কেউ টাকা পয়সা নেয় না। সো এই টাকার জন্যই আমি খালি এগুলি করি। আর এই বিডিআর এর পরিবারের থেকে যদি সরতে পারতাম, আমার মনে হয় মাথার অনেক চাপ সরে যেত। এদের পরিবারের এর এই সমস্যা, ওর ওই সমস্যা, এগুলি শুনতে শুনতে নিজেই অসুস্থ হয়ে যাচ্ছে। মানে এত মানে অমানবিক একজন মানুষ হইতে পারে ভাই? ডিওএইচএস এর ভেতরে বসে থেকে আপনি যে সুখে আছেন তার চাইতে অনেক বেশি সুখে এই সালমান এফ রহমান ছিল, অনেক টাকা পয়সা ছিল, আজকে অনেক খারাপ অবস্থায় আছে। আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। উনি যে কথাটা বলেছেন জাহিদ ভাই, ভাই আপনাদের আমাদের গর্বের একটা প্রতিষ্ঠান, আপনাদেরকে ইলিয়াস ভাই, আমরা আমার জন্য 1 মিনিট সময় হবে কিনা, একটা বিষয় একটু বলবার চাচ্ছি। জি জি অবশ্যই একটা সেকেন্ড। আমি একটু পেছনের দিকের একটা ঘটনা খুব মনে পড়লে, এটা আমার মনে হয় যে আমাদের সবার জানা আছে, তারপর বিস্তারণ করে দেওয়া। এটা হচ্ছে এই হত্যা মামলা যখন হইলো, হত্যা মামলা যখন চার্জশিট হইলো, হত্যা মামলায় তখন বলা হইলো যে 17 জন আসামি পাওয়া গেছে যারা এক্সক্লুসিভের সাথে জড়িত ছিলেন। এই 17 জনকে অভিযুক্ত করে একটা স্প্লিট আলাদা একটা চার্জশিট দেওয়া হয়। কিন্তু আমরা কি দেখলাম যে হত্যা মামলায় সাধারণত দুনিয়ার সব দেশে, ইভেন আমাদের দেশে 21 আগস্ট থেকে শুরু করে নারায়ণগঞ্জের 7 মার্ডার অথবা সিলেটের কিবরিয়া হত্যাকাণ্ড, সকল মামলায় যখন এই ধরনের দুটো হয়, চার্জশিট হয়, এই দুটো চার্জশিটের বিচার একই কোর্টে একই তারিখে একসাথে চলে। আমরা প্রথম যেটা খুব অবাক হইলাম, ন্যায় নীতির ব্যত্যয় ঘটিয়ে হত্যা মামলার বিচারটি আগে সম্পন্ন করা হলো, এবং সেখানে হত্যা মামলায় একটি বড় অংশ 352 জন বা কম বেশি হবে নির্দোষিত প্রমাণ করে তাদেরকে খালাস দেওয়া হলো। এদেরকে আটকে রাখতে হবে। এদেরকে আটকে রাখার জন্য ওই যে চার্জশিটে বলা হইলো, হত্যা মামলার চার্জশিটে যে 17 জনের বিরুদ্ধে এক্সক্লুসিভের অভিযোগ পাওয়া গেছে, এখন আর এই 17 সংখ্যাটা 17 থাকলো না। টোটাল যে 857 অথবা 856 কম বেশি, এই সবাইকে হত্যা মামলা যারা আসামি ছিলেন সবাইকে বিস্ফোরক মামলায় নিয়ে আসা হলো। দুর্ভাগ্য হলো এই যে হত্যা মামলায় রায় হয়ে গেছে, সেই রায় হাইকোর্ট ডিভিশনে সেট হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে গভর্নমেন্ট আবার অ্যাপিল করেছে, যেটা অ্যাপিল ডিভিশনে পেন্ডিং আছে। যারা খালাস পেলেন, হত্যা মামলা থেকে পরিপূর্ণভাবে খালাস পেলেন, এই 352 বা কম বেশি এই আসামিরা এখন বিস্ফোরক মামলায়, যে মামলায় প্রায় 1100 সাক্ষী দেখানো হয়েছে, মাত্র 200 বা 200 প্লাস সাক্ষীর জবানবন্দি হয়েছে। এই অবস্থায় ওই খালাস পাওয়া, হত্যা মামলা থেকে খালাস পাওয়া আসামিরাও, যার মৃত্যুদণ্ড হইলো, তিনিও জেলে আছেন গত 17 বছর ধরে, যিনি খালাস পেলেন তিনিও জেলে আছেন। এবং আরো মজার বিষয় হচ্ছে, এই বিস্ফোরক মামলার একজন সাক্ষী মেজর জাহিদি, তিনি কোর্টে এসে একটি অদ্ভুত সাক্ষ্য দিলেন, জবানবন্দি দিলেন। তিনি বললেন যে আমি ঘটনার দিন ছিলাম, এত সময় ধরে আমি এখানে লুকিয়েছিলাম, এখানে পালিয়েছিলাম, যাই হোক যে কোনো ভাবে উনি বের হয়ে আসলেন। তিনি কিন্তু হত্যা মামলায় সাক্ষী দিয়েছেন। তিনি এসে এবার বললেন যে হত্যা মামলায় কারা কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। এই টোটাল বিডিআর যে ম্যাসাকার বলছি, মিউটিনি তারা বলার চেষ্টা করছে, আসলে তো এটা মিউটিনি না। এই ম্যাসাকারে কে কোথায় বসে ষড়যন্ত্র করেছিলেন, ব্যারিস্টার ফজলুল তাপস, ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, সবার কথা, কোথায় প্ল্যান হয়েছে, কি কি প্ল্যান হয়েছে, আর্মিকে কিভাবে এভাবে ডিমোলিশ করে দেওয়া হবে, এই প্ল্যানগুলি উনি বিস্তারিত বললেন। কোর্ট প্রশ্ন করলো যে আপনি যা সাক্ষ্য দিচ্ছেন আজকে, এগুলোর সোর্স কি, আপনি জানলেন কি করে? উনি বললেন যে আমি ওখানকার আমাদের যে আছে ইনভেস্টিগেশন টিম আছে, টিমে আমি কাজ করেছি। সবচেয়ে বড় হচ্ছে যে আমি ওখানকার তদন্ত টিমের সাথে দীর্ঘদিন ধরে কাজ করেছি, যার কারণে এই তথ্যগুলো আমার আগে জানা ছিল এবং পরবর্তীতে আমি বলার সুযোগ পাইনি, এই জন্য আজকে কোর্টে এসে বললাম। আমাদের কষ্টটা হচ্ছে এই জায়গায় যে আপনি প্রথমত এই আজকের বিস্ফোরক মামলা যাদেরকে আটকে রেখেছেন, সেখানে 17 জন হওয়ার কথা ছিল, এটা 857 হয়ে গেল। যে সাক্ষী এসে বলছে যে ষড়যন্ত্রকারী বা এই অপরাধী এরা না, অপরাধী এরা, এবং সবশেষ তদন্ত কমিশন এগুলো পরিষ্কার করে দিল। এখন প্রশ্ন হচ্ছে এগুলো বাস্তবায়ন হচ্ছে না কেন?
আমি খুব ছোট মানুষ, আমি ছোট মুখে একটি কষ্টর কারণে, মানুষ যখন অতি কষ্টে থাকে তখন সে অনেক কথাই বলে, একটি কথাই বলতে চাচ্ছি। স্বাধীনতার 54 বছরে এই প্রথম একজন আইনমন্ত্রী পেলাম যিনি আইনের ছাত্র, আইনের শিক্ষক, কিন্তু বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে উনি না আইনজীবী ছিলেন না বিচারপতি ছিলেন। স্যারের জ্ঞান, স্যারের বুদ্ধিমত্তা নিয়ে কোনো প্রশ্ন করার দুঃসাহস আমার নেই, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজের দিক থেকে কতটা শূন্য সেটি আরেকটি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। 10ই আগস্টে মহামান্য সুপ্রিম কোর্টে ব্যাপক বিক্ষোভ সমাবেশ, যে ফ্যাসিস্টের দোষর প্রধান বিচারপতি সহ কোনো বিচারপতি থাকতে পারবে না। সব অ্যাপিলেট ডিভিশনের সব বিচারপতি পদ থেকে বাধ্য হইলেন, একজন বিচারপতি পদত্যাগ করা সত্ত্বেও তাকে রেখে দিলেন। উনি সংবিধানের এই ভাষাটা জানতেনই না যে হাইকোর্ট থেকে সরাসরি প্রধান বিচারপতি নিয়োগ করা যায়, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হওয়ার যোগ্যতা দরকার নয়। শুধু তা না, আমাদের সংবিধানে আরো ফ্রি করে দিয়েছে, আপনি বাহিরের একজনকে নিয়েও প্রধান বিচারপতি করতে পারেন। হাইকোর্টের বিচারপতিকে তো করতেই পারেন, বাহিরের একজনকেও করতে পারেন। হ্যাঁ, গত 53-54 বছরে এইটার কোনো এক্সিকিউশন ছিল না। না জানার কারণে অনেক অভিযোগ আছে, এমন একজনকে উনি রেখে দিলেন। এই জন্য বললাম যে আজকে আমাদের আইনের সঠিক প্রয়োগ না হওয়ার এটি একটি অন্যতম কারণ কিনা, এটি ইলিয়াস ভাই সহ যারা আছেন তাদের ভাববার বিষয় আছে। কারণ এই আইন মন্ত্রণালয়ের যিনি মাথা, দুর্ভাগ্য তিনি আমাদের সরাসরি শিক্ষক, স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে আজকে তদন্ত কমিশন বলছে যে এরা এই যাদের কাছে আটকে রাখা হয়েছে এরা অপরাধী না। হত্যা মামলার তদন্ত রিপোর্টে চার্জশিটে বলেছে যে 17 জনকে পাওয়া গেছে, তাহলে 857 জন যারা আসছে এটি পরিকল্পিত ষড়যন্ত্রমূলক। এত কিছুর পরেও আজকে একটি কমিশন চলতেছে যাদের সাক্ষী দেওয়া খুব জরুরি ছিল। এই বিডিআর এর প্রত্যক্ষ আজকে যারা ভেতর আছেন তারাই তো, তারা যখন সাক্ষী দেবেন তদন্ত কমিশনের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কিনা, অথবা যেটা আগে বলছিলাম রিপিট হচ্ছে যে আব্দুল সালাম পিন্টুর মতো কোনো পরিণতি বরণ করার জন্য, যারা বলেছিলেন যে এই বিডিআর এর হত্যাকাণ্ডের জন্য এই বিডিআর সদস্যরাই দায়ী, তাদেরকে কিল করার জন্য অথবা অন্য কিছু করার জন্য অথবা তদন্ত কমিশনের তদন্ত বাধাগ্রস্ত করার জন্য এটা করা হচ্ছে কিনা জাতিকে সেটা ভেবে দেখতে হবে। ধন্যবাদ। জি, আমরাও সেটাই বলছিলাম যে জাহিদুর রহমান ভাই যে কথাটা বলছে ওটা দিয়ে শেষ করছিলাম যে সেনাবাহিনী আমাদের গর্বের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আমরা বিতর্কের ঊর্ধ্বেই রাখতে চাই, কিন্তু যখন এই প্রতিষ্ঠানে আজিজের মতো লোক এসে সেনাপ্রধান হয়েছিল, মঈনু আহমেদের মতো লোক হয়েছিল, তখন থেকেই কিন্তু সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের সমালোচনা এবং তার ধারাবাহিকতা এখনো চলছে। আর ওয়াকার এত হলো গিয়ে এই পর্যন্ত আমরা আজিজ বলি কিংবা শফি বলি, যাই বলি, সবচাইতে বদমাইশ হচ্ছে গিয়ে এই ওয়াকার। ও কোরআন হাদিস বিক্রি করে তারপরে খায়, মানুষের সাথে যায় কথা বলে, এমন একটা ভাব ধরে সে জামাত বিএনপির লোকজনের নিয়ে ইমামতি করে তারপর নামাজ পড়ে। তুই মুসলমান কিনা আমি তো এটা সন্দেহ আছে, কারণ তোরা যে শেখ হাসিনা যারা সেনাপ্রধান বানায় মুসলমান হইতে পারে না। তোরা আগে তওবা করা লাগবে, তারপরে মানুষের কাছে কথাগুলো কেন বলছিলেন। আমার এখানেও সে পাঠাইছিল, এখানে এই ভাই হাসিনুর ভাই বলেছেন দুজনের কথা, ওই দুইজনের মধ্যে একজন কিন্তু এখানে আসছিল আমার সাথে কথা বলতে। সে এসেও মানে প্রথম ও কোথায় কোন মেডিসিন দিতে হবে খুব ভালো করে জানে। হাসিনুর ভাই যেটা বললেন যে এই দুজন নষ্ট করছে, এটা কিন্তু বিশাল ব্রিলিয়ান্ট। আমার সাথে এসে প্রথমে 1 ঘন্টার আলাপ, এই আলাপের মধ্যে 1 ঘন্টার মধ্যে সে পুরো হচ্ছে কর্নেল হাসিনুর রহমান, সরি এই ওয়াকার হচ্ছে গিয়ে এই মাগরিব থেকে এসা পর্যন্ত ওর সামনে অনেকগুলো বই থাকে, কোরআন হাদিস বিভিন্ন অনুবাদের কোরআনগুলো থাকে, ও সেগুলো নিয়ে বিশ্লেষণ করে। মাগরিব থেকে এসা পর্যন্ত ওনার সাথে কেউ দেখা করতে পারে না। আসলে যদি এটা করে তাহলে ও কুফরি করে, ও ভালো কাজের জন্য এটা করে না। ও যদি ভালো মানুষের পয়দা হইতো, কোনো মানুষের মানে ইতে যদি নাকি কোনো মানুষের পয়দা হয়, সেই মানুষ এই ধরনের অমানুষ হতে পারে না। এক একটা পরিবারের এই যে কথাটা বললেন আমাদের পারভেজ ভাই, এর চাইতে ভয়ঙ্কর তথ্য এই মিডিয়ার পরিবারে আছে। ছোট বাচ্চা রেখে এসছে, স্ত্রী রেখে আসছে 6 দিন আগে, মা বাবা আর কেউ নাই, একমাত্র সন্তান, বাবা মা মারা গিয়েছেন, বাবা স্ট্রোক করেছেন, প্যারালাইজড হয়ে পড়ে আছেন, টাকা পয়সা কিচ্ছু নাই, এভাবে চলছে। এত সোজা না। আমি ইলিয়াস হুসাইন আজকে আপনার সাথে যে কথাগুলো বলছি, এটাতে আপনার কষ্ট হতে পারে, আমি জানি আপনি বিশাল ক্ষমতাশালী, আপনি আমার অনেক ক্ষতি করতে পারেন, করেন। একজন বিচারক আছেন,
তার কাছে জবাব দেন। আপনি যা করলেন এই গত 1 বছরে, এই 1 বছরের মধ্যে আজ পর্যন্ত আলেমদের যেখানেই যায়, আলেমদের বিচারে ইদানিং একটা নাটক শুরু হয়েছে, তাদের জামিন হচ্ছে, স্টে অর্ডার দিয়ে দিচ্ছে। পারভেজ ভাই নিশ্চয়ই জানেন, আপনিও এরকম 2-1টা মামলা আপনার হাতে আছে, জামিন হচ্ছে, স্টে অর্ডার। আরে ভাই, সেই হুমায়ুন আজাদ হত্যার মামলা, কোনো সাক্ষী নেই, প্রমাণ নাই, গাল গল্প বানানো, জামিন, স্টে অর্ডার। বিচারকের সাথে কথা বললাম, ভাই বুঝেনি তো, ভাই আমাদের হাত পা বাঁধা, সব একই সমস্যা এক জায়গা থেকে, সেটা হচ্ছে এই ডিজিএফআই। এরে ওয়াকার যা বুঝাচ্ছে, ডিজিএফআই মহাপরিচালক তাই করে, সবখানে এটাই চলছে। চালাইতে থাকেন। আল্লাহ শেখ হাসিনাকে যেভাবে ধ্বংস করেছে ওইভাবে ধ্বংসের জন্য আপনাদের ঘরে কিন্তু আগে আমরা পুলিশে করতাম, পুলিশের ওই যে ঐশী তার বাবা মাকে খুন করেছিল, বলতাম পুলিশের ঘরে খারাপ সন্তান পয়দা হয়, এগুলি বলতাম না। তোদের ঘরে এই ধরনের সন্তান পয়দা হওয়া শুরু হয়েছে। এই যে অ্যাডভোকেট সাকিব যেটা পয়দা হয়েছে, এই পিলখানা হত্যাকাণ্ডের টাকা পয়সা দিয়া আমরা অনেককে শহীদ হিসাবে জানি। তারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে, এই সেনাপ্রধানের সুযোগ সুবিধা নিয়ে বিদেশে পড়াশোনা করেছে, ভালো থেকেছে, ভালো খেয়েছে, তারা এখন বাপের হত্যার বিচার চায় না। এই সন্তান তোরা পয়দা করে গেছিস, কারণ ওই যে অপারেশনে ডাল ভাতের টাকা মেরে খাইছিস না, ওইটা আল্লাহ এখন তোদের এই যাদের জন্ম দিয়ে গেছিস তাদের দিয়ে উঠায়। এর চাইতে খারাপ ভাবে আর বললাম না, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। বিডিআর এর পরিবারের সাথে যদি কারোর কথা হয়, কেউ যদি নাকি তাদের সাথে সুযোগ থাকে, কথা বলেন, তাদের পরিবারের কষ্ট শুনলে আপনিও ঠিক এইভাবেই কথা বলবেন। ইলিয়াস ভাই একটা কথা বলি, ইলিয়াস ভাই, এরা আইনজীবী ভাই আছে, এক্সক্লুসিভলি কারোর সাথে পাওয়া যায়, আমি র্যাবে ছিলাম, এক্সক্লুসিভলি সেপারেট পাওয়া যায়, ওইটার জন্য এক্সক্লুসিভ মামলা হয়। রাইফেলের সাথে তো এমুনেশন থাকবেই, এটা কিন্তু ভাই বিচার করেন, আমার কোনো সমস্যা নেই, আপনি বিচার করে তারা ফাঁসি দেন। মানে 17 বছর একটা মামলা এইভাবে রাখা যায়? আপনার বিচারই শুরু হচ্ছে না 17 বছর, মানে এটা কি বলবো? আমার এত এই আইন তো এইভাবে, ধারা তো এইভাবে খাটানো যায় না মন মতো। অনেক জায়গায় এক্সক্লুসিভ পাওয়া যায়, সেপারেট বোম ব্লাস্ট, মানে স্পেশালি বোমের জন্য এটা এক্সক্লুসিভ ধারা। রাইফেলের সাথে এক্সক্লুসিভ আমি তো বললাম না, এটা কিভাবে দহন করলো এই চার্জ আর এটা নিয়ে ফাইলামি, এটা একসাথে শেষ হওয়ার কথা, দুঃখজনক না। ওইটার রায়ের বিচার, ওইটার রায়ের ফাঁসি টাসি সব অর্ডার হয়ে গিয়েছে, এক্সক্লুসিভের ইয়েতে এখনো পর্যন্ত কিছুই শুরু হয় নাই। মানে এইটার চাইতে মকারি আর দুনিয়ার মধ্যে আর কি আছে? মানে এটা কিভাবে বলবে এক্সক্লুসিভ জবানবন্দিটা কি হবে ভাই বলেন? এক্সক্লুসিভের জবানবন্দিটা কি হবে? তো আয়ের পরে বলবে রাইফেল যে অবৈধভাবে নিছে, এটা একটা অপরাধ, এটা একটা ধারা দেওয়া হবে, অবৈধভাবে রাইফেল নিছে, মানে ফাইল লেভেল একটা লিমিটেশন আছে, নাটক করতেছে বসে বসে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকেন। আর বিএনপির ভাইদেরকে বলবো, বিএনপির অনেকেও হয়তো খুব খোশ মেজাজে আছেন ওয়াকারকে নিয়ে, সময় আসলে বুঝতে পারবেন ওয়াকার আসলে কাদের লোক। এবং ওয়াকার এই পর্যন্ত যে কটা কাজ করেছে, আমি 2 দিন আগে একটা বক্তব্য শুনলাম, খুব অবাক হইলাম। ফজলুর রহমান সাহেব, তিনি 32 ভাঙার কারণে তিনি খুব জ্বালাময় বক্তব্য দিচ্ছেন। ফজলুর রহমান, 32 সম্মানিত লোকজন আছে, তো আমি আমার ওয়েতে বললাম না, তোরে জায়গা মতো দিয়ে দেওয়া হবে। এই ধরনের বক্তব্য দিবি, রাস্তাঘাটে কিন্তু পোলাপাইন দিয়া কিন্তু থাপড়াবো, কিন্তু খুব সাবধানে কথাবার্তা বলতে। 32 কেন, শেখ হাসিনা, শেখ মুজিব এই বাংলাদেশে আর কোনোদিন সেই জায়গায় আসবে না। এটার জন্য যা করা দরকার সব করা হবে। ওয়াকারের দিয়া খুব বেশি দিন এরকম চালানো যাবে না। ওয়াকার কি করবে? বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন হয়েছে, কমিশন বলে ফেলেছে যে এটার সাথে ভারত জড়িত। আপনি আর কি নিবেন? আর তো কিছু দরকার নাই। উনি বলে এইটুক বলেছেন যে আমরা মিডওয়েতে আছি, এখন আমাদের এটা আরো 3 মাস সময় লাগবে, কিন্তু এটার সাথে ভারত জড়িত, এটা বলে ফেলছেন। মানে বিদেশি রাষ্ট্র মানে কি আমরা বুঝি না? এটার আপনি আটকাবেন কিভাবে? এটা আটকানোর কোনো সুযোগ নেই। যেই জেনারেলরা এখন ওয়াকারের পক্ষে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, আপনারা বিপদে পড়বেন, এখান থেকে বের হওয়ার সুযোগ নাই। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস, খলিল ভাই, আপনাদের কাছে এই বিডিআর এর বিষয়টা জানিয়েছি। আপনাদের কাছে একটা সুষ্ঠু একটা পদক্ষেপ চাই। যদি না পারেন তাহলে আমার মনে হয় প্রতিরক্ষার এইটা ছাড়িয়ে দেন, এটা হিরো আলম টালম কারোর একজনের দেন, তারা চালায়। আপনার প্রতিরক্ষা যদি আপনি সেনাপ্রধানরে বুঝাইতে না পারেন, তাহলে তো সমস্যা। যা চাই তাই হবে। 17 বছর আগে, 16 বছর, 10 বছর, 12 বছর আগে খুন হয়েছে, সেটার সাক্ষী নাই, কিছু নাই, জামিন দিয়ে দিচ্ছেন বিচারক, তারপরে আবার ফের স্টে অর্ডার দিয়ে দেয়। মানে কোর্ট কি, এটা কি ডিজিএফআই এর প্রতিষ্ঠান নাকি যে ডিজিএফআই যা বলবে তাই? আর যারা আসিফ নজরুল সহ যারা আজকে বলছেন যে আপনাদের কিছু করার নাই,
কিছু করার না থাকলে আপনারা এখানে বসে থাকতে বলে নাই তো, এগুলি বলেন যে আমার এই সমস্যার কারণে আমি দায়িত্ব পালন করতে পারি নাই, রিজাইন করলাম, দ্যাটস ইট, চলে যান এখান থেকে। এইভাবে থেকে তারপরে মানুষের জীবন নিয়ে খেলা করেন না। এটার শেখ হাসিনার দেখা এই ইয়ের করেন যে আল্লাহ যে একজন আছেন, এটার অপেক্ষায় থাকেন। যাই হোক, আমি প্ল্যান করেছিলাম 45 মিনিটের মধ্যে লাইভটা শেষ করলাম। সবাই ভালো থাকেন। জাহিদুর ভাই, আপনি যদি কিছু বলতে চান, দুইজন বলেছেন, যদি আমার বলার শেষ কথা এটাই, এই একটা কথাই, সেটা হচ্ছে যাতে বিচারটা সুষ্ঠু হয়, সেজন্যই আমাদের এই স্বাধীন কমিশন গঠন করা। এবং সেই জায়গায় যদি নতুন করে বাধার সৃষ্টি হয়, সেটাকে কিভাবে মানে নিষ্পত্তি করা যায়, বাধাটাকে কিভাবে উপেক্ষা করে আমরা সকলে, জাতির কিন্তু একটা অনেক বড় প্রত্যাশা এই জায়গাটা আমাদের বুঝতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত, এই দাবিটা সেনা অফিসারদের পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন চেয়েছে, বিডিআর পরিবার যারা ক্ষতিগ্রস্ত তাদের পক্ষ থেকে দীর্ঘদিন চাওয়া হয়েছে। 17 বছর পা দিয়েছে এই বিচারের কার্যক্রম, এখনো পর্যন্ত সুষ্ঠু তদন্ত আমরা নিষ্পন্ন করতে পারি নাই। সেই সময় আজকে এই যে স্থানান্তরিত করার যে পরিকল্পনা বা যে কাজ, এটাকে আমরা কোনোভাবেই মানবাধিকারের পক্ষে দেখছি না, বরং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে। এটা যেন আর না ঘটে, এটাই হচ্ছে দাবি। জি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।